134তম পর্বে আয়েশার সেই মিষ্টি লজ্জা এবার এক মজার কাণ্ড আর মধুর দৌড়ঝাঁপে রূপ নিল। আমাদের হাসিখুশি আড্ডার মাঝে শুরু হল এক নতুন মায়ার খেলা। 134তম পর্ব আয়েশার মিষ্টি প্রতিশোধ ও লুকোচুরি খেলা। লেখক মোহাম্মদ ইমরান। আয়েশা আমার কোলে বসে লজ্জায় লাল হয়ে থাকলেও মনে মনে সে কিন্তু একটা বুদ্ধি পাকিয়ে ফেলেছিল। হঠাৎ সে মাথা তুলে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা দুষ্টুমি ভরা প্রশ্ন করল। আয়েশার সেই প্রশ্ন। আয়েশা আমার বুকের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে হঠাৎ গম্ভীর হওয়ার ভান করে বলল, ইমরান, খুব তো সাহস আপনার। আচ্ছা, সত্যি করে বলুন তো, ভবিষ্যতে যদি সুযোগ পান তবে আপনি আর কাকে বিয়ে করবেন? ওই যারাকে নাকি নতুন কোনো পরীর রাজ্যের রাজকন্যাকে? আমি হেসেই খুন। নুসরাত আর যারাও হাততালি দিয়ে হাসতে লাগল। আয়েশা এবার দাঁতে ঠোঁট চেপে বলল, দাঁড়ান ইমরান, অনেক দুষ্টুমি করেছেন। আজ আপনার একদিন কি আমার একদিন। এই যে আপনি আমাকে সবার সামনে লজ্জা দিলেন, এর ব্যবস্থা আজ আমি করছি। 2 যারার পেছনে লুকোচুরি। আয়েশা যেই না আমার কোল থেকে নেমে আমাকে ধরার জন্য হাত বাড়াল, আমি এক লাফে দোলনা থেকে নেমে দিলাম দৌড়। আয়েশা চিৎকার করে বলল, তারা চিহ্ন কোথায় পালাচ্ছেন? আজ আপনাকে আমি মেরেই ফেলব। আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে যারার পেছনে লুকিয়ে পড়লাম। যারাকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি আয়েশাকে ভেঙচি কাটতে লাগলাম। আমি যারাকে বললাম, তারা চিহ্ন, যারা বাঁচাও আমাকে। তোমার বান্ধবী তো আজ রণচণ্ডী হয়ে গেছে। 3 সেই মধুর ধরাধরি। আয়েশা হাঁপাতে হাঁপাতে যারার চারপাশ দিয়ে আমাকে ধরার চেষ্টা করতে লাগল। যারা হাসতে হাসতে দুদিকে হাত ছড়িয়ে আমাদের আটকানোর অভিনয় করছিল। আয়েশা একদিক দিয়ে ঝাপটা দিলে আমি অন্যদিক দিয়ে সরে যাই। শেষ পর্যন্ত আয়েশা বুদ্ধি খাটিয়ে যারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে খপ করে আমার হাত ধরে ফেলল। আমি আর পালাতে পারলাম না। আয়েশা আমাকে শক্ত করে ধরে জয়ের হাসি হেসে বলল, ধরে ফেলেছি। এবার বলুন, যারা আপনার কোন পক্ষ নেবে? যারা তো আমার বান্ধবী, আপনার নয়। 4 ভালোবাসার আত্মসমর্পণ। আমি আয়েশার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তারা চিহ্ন, আরে আমি তো যারার পেছনে লুকিয়েছিলাম, কারণ ও তো তোমারই ছায়া। তোমাকে আমি ছাড়া আর কে সামলাবে বলো? নুসরাত হাসতে হাসতে গড়িয়ে পড়ল মেঝের ওপর। সে বলল, তারা চিহ্ন, ইমরান ভাইয়া, তুমি তো শুধু বীর নও, তুমি তো একদম বড় মাপের জাদু করো। বড় আপুর রাগ দেখি এক নিমিষেই জল হয়ে গেল। উপসংহার, আয়েশার সেই মিষ্টি রাগ আমাদের ভালোবাসাটাকে যেন আরও গাঢ় করে দিল। কিন্তু এই হাসি খুশির মাঝে যারা হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তার সেই মুচকি হাসিটা কি কোনো দীর্ঘশ্বাসে লুকিয়ে গেল? নাকি যারা সত্যিই আমাদের এই ভালোবাসায় ভাগ বসাতে চায়? চলবে 135তম পর্বে দেখুন যারার মনের কথা ও আয়েশার এক নতুন পরীক্ষা। 135তম পর্বে আমাদের সেই খুনসুটি আর দৌড়াদৌড়ি যখন এক মধুর শান্তিতে গিয়ে থামল, তখন আয়েশার মনের ভেতরকার সেই গভীর ভালোবাসা আর অভিমান এক অদ্ভুত রূপ নিল। 135তম পর্ব হৃদয়ের টান ও আয়েশার আলতো ছোঁয়া। লেখক মোহাম্মদ ইমরান। আয়েশা যখন আমাকে ধরে ফেলল, ওর বুকটা দ্রুত ধড়ফড় করছিল। আমি ওর 2 হাত ধরে রাখলেও ও যেন জেদ করে আমার ওপর থেকে সরতে চাইছিল না। নুসরাত আর যারা একটু দূরে দাঁড়িয়ে আমাদের এই মধুর দৃশ্য দেখে মিটিমিটি হাসছিল। আয়েশার সেই অভিমানী বাহুবন্ধন। আয়েশা আমার হাত ধরে থাকলেও সে ধীরে ধীরে আমার বুকের ওপর ঢলে পড়ল। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করছিলাম। সে যেন আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। আয়েশা ফিসফিস করে বলল, আপনি খুব দুষ্টু ইমরান। আমাকে এভাবে সবার সামনে দৌড় করালেন। এখন আর আমি আপনাকে ছাড়ছি না। আমি লক্ষ্য করলাম আয়েশা তার শরীরের পুরো ভার যেন আমার ওপর ছেড়ে দিচ্ছে। ওর এই ছেড়ে যাওয়া বা আমার ওপর এলিয়ে পড়াটা ছিল ওর গভীর ভরসা আর ভালোবাসার প্রতীক। 2 নুসরাতের টিপ্পনী। নুসরাত এই দৃশ্য দেখে হাততালি দিয়ে বলল, তারা চিহ্ন, বড় আপু, তুমি তো বলেছিলে শাস্তি দেবে। এখন তো দেখছি তুমি ভাইয়াকে জড়িয়ে ধরে শান্তি পাচ্ছ। যারা খালামণি, চলো আমরা এখান থেকে যাই, না হলে বড় আপু আবার আমাদের ওপর চটে যাবে। যারা হাসতে হাসতে বলল, তারা চিহ্ন, হ্যাঁ নুসরাত, এখানে আমাদের থাকাটা এখন একদমই ঠিক না। ভালোবাসা যখন এমন গভীর হয় তখন বাকিদের সরে যাওয়াই ভালো। 3 একান্তে
আমরা দুজন, নুসরাত আর যারা চলে যাওয়ার পর ছাদটা একদম নিঝুম হয়ে গেল। আয়েশা তখনও আমার গায়ের ওপর কিছুটা হেলে আছে। আমি ওর পিঠে হাত রেখে ওকে আরও কাছে টেনে নিলাম। আয়েশা মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, ইমরান, আপনি কি সত্যিই অন্য কাউকে বিয়ে করবেন না তো? আমি জানি যারা আমার বান্ধবী, কিন্তু ওর ওই মুচকি হাসি আমার একদম ভালো লাগে না। আমি আয়েশার কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, তারা চিহ্ন, আরে পাগলি, তোমার এই একটা আয়েশা সামলাতেই আমার জীবন ধন্য, আবার অন্য কেউ তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কারো জায়গা নেই। ৪ ভোরের স্বপ্ন। আয়েশা আমার বুকে মাথা রেখে শান্ত হয়ে গেল। ওর ওই ছেড়ে যাওয়া মুহূর্তটা যেন আমাদের মাঝে সব দূরত্ব ঘুচিয়ে দিল। আমরা দুজনে মিলে ভোরের প্রথম আলোর অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে রইলাম। আয়েশা বলল, যতক্ষণ আপনার এই বুকটা আমার মাথার নিচে আছে ততক্ষণ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। উপসংহার, আয়েশার সেই অভিমান আর ভালোবাসা কি চিরকাল এমন অটুট থাকবে? যারা কি সত্যি আয়েশার হিংসে দেখে নিজেকে সরিয়ে নেবে? আর নুসরাত কি নতুন কোনো দুষ্টুমি নিয়ে আমাদের ঘুম ভাঙাবে? চলবে। ১৩৬তম পর্বে দেখুন নতুন দিনের চ্যালেঞ্জ ও জারার বিদায়বেলার উপহার। ১৩৬তম পর্বে আপনাদের প্রেম আর খুনসুটি এক নতুন মাত্রা পেল। আগের রাতের সেই লুকোচুরি আর দৌড়াদৌড়ির পর নতুন সকালটি এল এক অদ্ভুত মায়া আর রোমান্টিকতা নিয়ে। ১৩৬তম পর্ব, ভোরের সোহাগ ও আয়েশার মিষ্টি আত্মসমর্পণ। লেখক মোহাম্মদ ইমরান। পরের দিন সকালে আমরা সবাই যখন রাজপ্রাসাদের বাগানের খোলা বারান্দায় আড্ডার জন্য একসাথে হলাম, তখন চারদিকের পরিবেশটা ছিল খুব শান্ত। নুসরাত আর যারা একদিকে বসে হাসাহাসি করছিল, আর আমি একপাশে বসে ভোরের মিঠে রোদ উপভোগ করছিলাম। ১ আয়েশার সেই মায়াবী কাছে আসা। আয়েশা আজ শরতের আকাশের মতো সাদা আর নীল মেশানো এক জাদুকরী শাড়ি পরেছে। সে খুব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। সবাই আড্ডায় মশগুল থাকলেও আয়েশার পুরো ধ্যান ছিল আমার ওপর। সে আমার ঠিক পাশে এসে বসল এবং সবার অলক্ষ্যে ধীরে ধীরে আমার ওপর ঢলে পড়ল। ২ শরীরের সেই মিলন ও মিষ্টি শাসন। আয়েশা তার শরীরের পুরো ভার যেন আমার ওপর ছেড়ে দিল। ওর রেশমি চুলের ছোঁয়া আমার কাঁধে আর গলায় এক অদ্ভুত শিহরণ তৈরি করছিল। ও এতটাই ঘনিষ্ঠ হয়ে আমার ওপর এলিয়ে পড়ল যে আমাদের মাঝে আর এক তিল জমিও ফাঁকা নেই। আয়েশা মুখে বলছে, কি করছেন ইমরান? ছাড়ুন আমাকে। সবাই দেখছে তো। কিন্তু বাস্তবে সে আমাকে ছাড়ার কোনো চেষ্টাই করছে না, বরং আরও গভীরভাবে আমার ওপর ভর দিয়ে আছে। ওর ঠোঁটের কোণে সেই দুষ্টুমি ভরা হাসিটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে মুখে মানা করলেও মনে মনে চাচ্ছিল আমি যেন ওকে এভাবেই ধরে রাখি। ৩ নুসরাত ও জারার টিপ্পনী। নুসরাত এই দৃশ্য দেখে এক চোখ টিপে জারাকে বলল, তারা চিহ্ন যারা খালামণি, দেখো দেখো, কাল রাতে তো লুকোচুরি হল, আর আজ সকালে বড় আপু দেখি একদম ভাইয়ার ওপর ভেঙে পড়েছে। মনে হচ্ছে বড় আপুর পা দুটো আজ আর মাটি ছুঁতে চাইছে না। যারা হাসতে হাসতে বলল, তারা চিহ্ন, আরে নুসরাত, ওটা তো ভালোবাসার জাদু। আয়েশা মুখে যাই বলুক না কেন, ও তো জানে বাদশাহ ইমরানের বুকটাই ওর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ৪ আমার প্রতিক্রিয়া। আমি আয়েশার কোমরে হাতটা একটু শক্ত করে চেপে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমিই তো আমার কাছে এসে ঢলে পড়লে আয়েশা, এখন আবার আমাকেই দোষ দিচ্ছ? এই যে তোমার শরীরটা আমার ওপর ছেড়ে দিয়েছ, এটা কিন্তু আমি সারা জীবন এভাবেই রাখতে চাই। আয়েশা এবার লজ্জায় আমার কাঁধেই মুখ লুকাল। ও মৃদু স্বরে বলল, তারা চিহ্ন, আপনি বড় দুষ্টু ইমরান। সবার সামনে আমাকে এভাবে জব্দ করতে আপনার খুব ভালো লাগে, তাই না? উপসংহার, আয়েশার এই মিষ্টি আত্মসমর্পণ আর আমাদের এই রোম্যান্টিক সকাল কি এভাবেই কাটবে? নাকি যারা এবার তার জাদুকরী বীণা বাজিয়ে আমাদের এই মুহূর্তটাকে আরও রঙিন করে তুলবে? আর ঋষি আর্যমান কি নতুন কোনো খবরের বার্তা নিয়ে আমাদের এই আড্ডায় যোগ দেবেন? চলবে। ১৩৭তম পর্বে দেখুন জারার বিদায়বেলা ও আয়েশার জন্য এক জাদুকরী লকেট। আয়েশা ১৩৭তম পর্বে কোহকাফ প্রাসাদের প্রতিটি কোণ জারার জাদুকরী উপস্থিতি আর আপনাদের ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠল। যারা সিদ্ধান্ত নিল সে আরও কিছুদিন থাকবে, তবে শুধু অতিথি হিসেবে নয়, আপনাদের এই অমর প্রেম কাহিনীর সাক্ষী হয়ে। ১৩৭তম পর্ব, রঙিন কোহকাফ ও
জারার জাদুকরী উপহার। লেখক মোহাম্মদ ইমরান। সকালের সেই রোমান্টিক মুহূর্তের পর যারা মুচকি হেসে ঘোষণা করল, আয়েশা, তোর এই হিংসে আর বাদশাহ ইমরানের এই ভালোবাসা দেখে আমার যেতে ইচ্ছে করছে না। ভাবলাম আরও কিছুদিন থেকেই যাই। তোদের এই প্রেমটাকে আমি আমার জাদুর রঙে আরও রাঙিয়ে দিয়ে যাব। ১ জাদুকরী বাগানে রঙের খেলা। যারা তার সোনালি বীণাটা হাতে নিয়ে প্রাসাদের বিশাল বাগানের মাঝখানে গিয়ে দাঁড়াল। সে যখন বীণার তারে আঙুল ছোঁয়াল, তখন সেখান থেকে সুরের বদলে বের হতে লাগল লক্ষ লক্ষ রঙিন প্রজাপতি। পুরো বাগানটা মুহূর্তের মধ্যে লাল, নীল আর বেগুনি রঙে ছেয়ে গেল। আয়েশা আমার হাত ধরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। সে আনন্দে তালি দিয়ে বলল, দেখুন ইমরান, যারা আমাদের বাগানটাকে একদম স্বপ্নের মতো বানিয়ে ফেলেছে। ২ আয়েশার সেই আবদার ও নিবিড়তা। রঙিন প্রজাপতিরা যখন আমাদের ঘিরে উড়ছিল, আয়েশা তখন আবার আমার খুব কাছে চলে এল। সে তার ২ হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। চারপাশের এই রঙিন পরিবেশে ওর সৌন্দর্য যেন শতগুণ বেড়ে গেছে। সে ফিসফিস করে বলল, ইমরান, যারা তো রং ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমার পৃথিবীটা রঙিন হয় কেবল আপনার ওই চোখের ইশারায়। আমাকে এভাবে সারা জীবন আগলে রাখবেন তো? আমি আয়েশার কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, যতদিন আমার এই নিঃশ্বাস চলবে আয়েশা, তোমার জীবনের প্রতিটি রং আমি আমার ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখব। ৩ নুসরাতের জাদুকরী নাচ। নুসরাত আর যারা তখন মিলে এক অদ্ভুত জাদুকরী নাচ শুরু করল। নুসরাত নাচতে নাচতে আমাদের ওপর রঙিন ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। সে হাসতে হাসতে বলল, ইমরান ভাইয়া, আজ কিন্তু কোনো রাজকার্য হবে না। আজ শুধু গান হবে, আর তুমি আর বড় আপু মিলে এই রঙিন মুহূর্তগুলো উপভোগ করবে। ৪ জারার সেই রহস্যময়ী উক্তি। যারা নাচতে নাচতে হঠাৎ থামল এবং আমাদের দিকে তাকিয়ে সেই পরিচিত মুচকি হাসিটা দিয়ে বলল, তারা চিহ্ন বাদশাহ ইমরান, আয়েশার মনটা কাঁচের মতো স্বচ্ছ। আপনি ওর জীবনে আসায় এই কোহকাফ আজ সজীব হয়ে উঠেছে। আমি যতদিন আছি আপনাদের এই ভালোবাসায় কোনো কালো মেঘ জমতে দেব না। উপসংহার, জারার উপস্থিতিতে কোহকাফ আজ সত্যিই এক রঙিন স্বর্গ। কিন্তু যারা কি কেবল ভালোবাসার রং ছড়াতেই এসেছে, নাকি তার এই জাদুকরী সুরের আড়ালে কোনো গোপন শক্তি লুকিয়ে আছে যা কেবল বাদশাহ ইমরানের সুরক্ষায় কাজ করবে? আয়েশা কি তার বান্ধবীকে নিয়ে কোনো নতুন প্রতিযোগিতায় নামবে, নাকি তারা মিলে আরও বড় কোনো জাদুর উৎসব করবে? চলবে। ১৩৮তম পর্বে দেখুন রঙিন রাতের ভোজ ও নুসরাতের এক জাদুকরী চমক। ১৩৮তম পর্বে রাতের সেই নিস্তব্ধতা আর নীলাভ জ্যোৎস্নার মাঝে আপনাদের প্রেম এক অপার্থিব রূপ নিল। আয়েশা যখন মাতৃত্ব আর ভালোবাসার এক অনন্য মিশেলে ধরা দিল, তখন পুরো কোহকাফ যেন থমকে দাঁড়িয়েছিল। ১৩৮তম পর্ব মায়াবিনীর জাদু ও ভালোবাসার নিবিড় ছোঁয়া। লেখক মোহাম্মদ ইমরান। রাত তখন গভীর। প্রাসাদের করিডোর দিয়ে যাওয়ার সময় আমি নীল আর নীলার ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজার ফাঁক দিয়ে যে দৃশ্যটা দেখলাম তা আমার কলিজা জুড়িয়ে দিল। ১ মায়াবী সেই দৃশ্য। আয়েশা বিছানায় উবুর হয়ে শুয়ে পা দুটো আকাশের দিকে তুলে দুলিয়ে দুলিয়ে নীল আর নীলাকে ঘুম পাড়াচ্ছিল। ওর সেই চঞ্চল পা দুটোর ভঙ্গি আর বাচ্চাদের প্রতি ওর মমতা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ঠিক সেই সময় আয়েশা আমার উপস্থিতি টের পেল। তাকিয়ে মৌচাক মার্কা মিষ্টি হাসি দিল, যা দেখে আমি স্থির হয়ে গেলাম। আমি ২ মিনিট পলকহীনভাবে ওখানে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে শুধু বের হল, এ কি সুন্দর তোমার হাসি আয়েশা! তুমি কি মানুষ নাকি কোনো অপ্সরা? ২ দেয়ালের সাথে সেই নিবিড় মুহূর্ত। আমার কথা শুনে আয়েশা ভীষণ লজ্জা পেয়ে গেল। ও তাড়াতাড়ি উঠে পাশে শুয়ে থাকা ছোট্ট নীলাকে জড়িয়ে ধরে মুখ লুকাল। আমি মুচকি হেসে ঘরে ঢুকলাম এবং আলতো করে নীলাকে সরিয়ে দিয়ে আয়েশার হাত ধরলাম। আয়েশাকে টেনে নিয়ে আমি দেয়ালের সাথে মায়াবী সেই দৃশ্য। আয়েশা বিছানায় উবুর হয়ে তাকিয়ে এমন একটা মৌচাক মার্কা মিষ্টি হাসি দিল, যা দেখে আমি স্থির হয়ে গেলাম। আমি ২ মিনিট পলকহীনভাবে ওখানে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে শুধু বের হল, এ কি সুন্দর তোমার হাসি আয়েশা! তুমি কি মানুষ নাকি কোনো অপ্সরা? ২
দেয়ালের সাথে সেই নিবিড় মুহূর্ত। আমার কথা শুনে আয়েশা ভীষণ লজ্জা পেয়ে গেল। ও তাড়াতাড়ি উঠে পাশে শুয়ে থাকা ছোট্ট নীলাকে জড়িয়ে ধরে মুখ লুকাল। আমি মুচকি হেসে ঘরে ঢুকলাম এবং আলতো করে নীলাকে সরিয়ে দিয়ে আয়েশার হাত ধরলাম। আয়েশাকে টেনে নিয়ে আমি দেয়ালের সাথে চাপ দিয়ে জড়িয়ে ধরলাম। আমাদের মাঝে তখন কেবল এক ফালি বাতাসের দূরত্ব। আয়েশা হাঁপাতে হাঁপাতে আমার চোখের দিকে তাকাল। আমি ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দিলাম। ৩ ক্রাশ করার সেই স্বীকারোক্তি। আয়েশা আমার স্পর্শে একদম কেঁপে উঠল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি এত মায়াবিনী কেন আয়েশা? তোমার ওই হাসি আর এই রূপ দিয়ে আমাকে সারাক্ষণ ক্রাশ করে রেখেছ। আমি যে দিন দিন তোমার প্রেমে আরও বেশি পাগল হয়ে যাচ্ছি, তার দায়ভার কে নেবে? আয়েশা আমার বুকে হাত রেখে মৃদু ধাক্কা দেওয়ার ভান করে বলল, ইমরান, ছাড়ুন না। বাচ্চারা জেগে যাবে তো। আপনি এত বেশি রোম্যান্টিক হয়ে গেলে আমার তো আর পালানোর পথ থাকবে না। ###4 জারার সেই নীরব সাক্ষী ঘরের জানালার ওপাশ দিয়ে যারা যাচ্ছিল। সে আমাদের এই ছায়া দেখে আবার সেই মুচকি হাসিটা দিল। তার হাতের বীণা থেকে একটা খুব ধীর আর মিষ্টি সুর ভেসে এল, যা আমাদের এই রাতকে আরও মোহময় করে তুলল। আয়েশা আমার বাহুবন্দী হয়েই বলল, আপনার এই মায়া থেকে আমি নিজেও কোনোদিন মুক্তি পেতে চাই না ইমরান। উপসংহার: রাতের এই নিভৃত মুহূর্তগুলো কি এভাবেই শান্তিতে কাটবে? যারা কি আমাদের এই ঘনিষ্ঠতা দেখে মনে মনে কোনো নতুন পরিকল্পনা করছে? আর নুসরাত কি পরদিন সকালে এই নিয়ে নতুন কোনো হাসি ঠাট্টার আসর বসাবে? চলবে। ১৩৯তম পর্বে দেখুন ভোরের নতুন শপথ ও কোহকাফের রাজকীয় নৌবিহার। আপনার এই দেয়ালে চাপ দিয়ে ধরা আর রোমান্টিক স্বীকারোক্তিটা দারুণ হয়েছে বন্ধু। আয়েশা তো এখন আপনার জাদুতে একদম কুপোকাত। পরবর্তী পর্বে কি কোনো রোমান্টিক নৌবিহারের আয়োজন করব? ১৩৯তম পর্বে আমাদের রোমান্টিকতা এক নতুন দিগন্ত খুঁজে পেল। কোহকাফের নীল নদের বুকে এক বিশেষ জাদুকরী নৌবিহারের আয়োজন করা হল, যেখানে ভালোবাসা আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেল। ১৩৯তম পর্ব নীল নদের রোমাঞ্চ ও আয়েশার জলকেলি। লেখক মোহাম্মদ ইমরান। সকাল হতেই রাজকীয় ময়ূরপঙ্খী নৌকাটি প্রস্তুত করা হল। সোনালি কারুকাজ করা সেই নৌকায় বসে আছি আমি, আয়েশা, নুসরাত আর যারা। নৌকার চারপাশ দিয়ে ছোট ছোট রঙিন মাছেরা লাফিয়ে খেলা করছে। ১ নৌবিহারের সেই নিবিড় মুহূর্ত। নৌকা যখন মাঝনদীতে এল, যারা তার বীণায় এক মায়াবী জলতরঙ্গ সুর তুলল। আয়েশা নৌকার কিনারে বসে পানির ওপর হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ আমি ওর পাশে গিয়ে বসলাম। আয়েশা আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাত দিয়ে কিছুটা পানি আমার মুখে ছিটিয়ে দিল। আমি হাসতে হাসতে ওর হাতটা ধরে ফেললাম। আয়েশা মুখ নিচু করে ফিসফিস করে বলল, ইমরান, গতকাল রাতের সেই দেয়ালে চাপ দেওয়ার কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাঁটা দেয়। আপনি সত্যিই বড় বেশি জাদুকর। ২ আয়েশার সেই বিশেষ আবদার। আমি আয়েশার হাতটা নিজের হাতের তালুতে নিয়ে বললাম, তারা চিহ্ন সে তো কেবল শুরু ছিল আয়েশা। এই নৌকায়, এই নদীর ওপর দাঁড়িয়ে আমি চাই পুরো পৃথিবী জানুক যে তুমি শুধু আমার। আয়েশা তখন আমার কাঁধে মাথা রাখল। নদীর শীতল বাতাস ওর ওড়নাটা উড়িয়ে দিচ্ছিল। সে বলল, আজ এই নৌকায় আমি আর কোনো প্রোটোকল মানতে চাই না। আমি শুধু আপনার আয়েশা হয়ে থাকতে চাই। ৩ নুসরাত ও জারার আনন্দ। নুসরাত নৌকার সামনের দিকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ইমরান ভাইয়া, দেখো, পানির নিচে একদল জলপরী আমাদের অভিবাদন জানাচ্ছে। যারা হাসতে হাসতে বলল, বাদশাহ আর রানীর ভালোবাসা দেখে আজ প্রকৃতিও উৎসবে মেতেছে। যারা তার জাদুকরী ক্ষমতা দিয়ে নদীর পানি থেকে ছোট ছোট তুষারের মতো ফুল তৈরি করে আমাদের ওপর ছড়িয়ে দিতে লাগল। পুরো নৌকাটি যেন এক ভাসমান পুষ্পসজ্জায় পরিণত হল। ৪ হৃদয়ের গভীর টান। আমি আয়েশাকে আরও কাছে টেনে নিলাম। ওর কানে কানে বললাম, আয়েশা, এই নৌবিহার তো কেবল কয়েক ঘণ্টার, কিন্তু তোমার সাথে আমার জীবনের এই তরী আমি অনন্তকাল ভাসিয়ে রাখতে চাই। তারা চিহ্ন আয়েশা আমার চোখের দিকে তাকিয়ে তার সেই মৌচাক হাসিটা আবার দিল। সেই হাসিতে আমি আবার হারালুম। উপসংহার: নৌবিহারের এই আনন্দঘন মুহূর্তের মাঝেই কি কোনো নতুন রহস্য উঁকি দিচ্ছে?
নদীর ওপারে থাকা ঘন কুয়াশার আড়ালে কি কোনো বিপদ লুকিয়ে আছে, নাকি যারা আমাদের জন্য আরও বড় কোনো জাদুকরী চমক রেখেছে? চলবে ১৪০তম পর্বে দেখুন নদীর ওপারে রহস্যময় দ্বীপ ও আয়েশার অসীম সাহস। নৌবিহারের এই রোমান্টিক দৃশ্যটি আপনার কেমন লেগেছে বন্ধু? ১৪০তম পর্বে আপনাদের এই নৌবিহার যেন মায়ার এক চরম শিখরে পৌঁছাল। চারদিকের নিস্তব্ধতা আর নদীর কোলকল ধ্বনির মাঝে আয়েশার সেই নিবিড় সান্নিধ্য আপনার পুরো সত্তাকে নাড়িয়ে দিল। ১৪০তম পর্ব কাঁধের সেই মায়াবী আশ্রয় ও হৃদয়ের স্পন্দন। লেখক মোহাম্মদ ইমরান। নৌকাটি যখন নদীর একদম শান্ত একটা জায়গায় এসে স্থির হল, তখন সূর্যটা পাহাড়ের আড়ালে ডুবুডুবু। আকাশের গায়ে তখন সিঁদুরে মেঘের আলপনা। যারা আর নুসরাত নৌকার অন্য প্রান্তে বসে নিচু স্বরে গল্প করছিল, যেন আমাদের এই একান্ত মুহূর্তে তারা কোনো বাধা হতে না চায়। ১ কাঁধে রাখা সেই মায়াবী মাথা। আয়েশা খুব ধীরে ধীরে আমার আরও কাছে সরে এল। সে তার ২ হাত দিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরল এবং পরম নিশ্চিন্তে আমার কাঁধের ওপর নিজের মাথাটা রাখল। ওর চুলের সুবাস আর ওর শরীরের উষ্ণতা আমাকে যেন এক ঘোরের মধ্যে নিয়ে গেল। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইমরান, এই কাঁধটাই আমার কাছে পুরো পৃথিবী। রাজপ্রাসাদের আরাম আয়েশ বা কোহকাফের ক্ষমতা সব একদিকে, আর আপনার এই কাঁধের ওপর মাথা রাখাটা আমার কাছে পরম তৃপ্তি। ২ রোমান্টিক সেই অনুভূতি। আমি আমার অন্য হাতটা দিয়ে ওর গাল ছুঁয়ে দিলাম। আয়েশা চোখ বুজে সেই স্পর্শ অনুভব করল। আমি বললাম, তারা চিহ্ন জানো আয়েশা, যখন তুমি এভাবে আমার কাঁধে মাথা রাখো, তখন মনে হয় আমার জীবনের সব যুদ্ধ, সব ক্লান্তি সার্থক। তুমি আছো বলেই এই বাদশাহ ইমরান আজ এত শক্তিশালী। আয়েশা একটু মুখ তুলে আমার দিকে তাকাল। ওর চোখে তখন জল আর ঠোঁটে সেই মৌচাক হাসি। সে ফিসফিস করে বলল, আপনি শুধু আমার রাজা নন ইমরান, আপনি আমার প্রাণের স্পন্দন। এই নৌকায় বসে আজ মনে হচ্ছে সময়টা যদি এখানেই থমকে যেত। ৩ জারার বিনার মায়াবী ছন্দ। দূর থেকে যারা আমাদের এই দৃশ্যটা দেখছিল, সে তার বীণায় খুব নিচু লয়ে একটা প্রেমের সুর তুলল। সেই সুরের তালে তালে নদীর পানি থেকে ছোট ছোট রূপালী মাছেরা লাফিয়ে উঠছিল, যেন তারাও আমাদের এই ভালোবাসাকে অভিনন্দন জানাচ্ছে। নুসরাত একপাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তারা চিহ্ন বড় আপুর এই কাঁধে মাথা রাখা দেখে তো মনে হচ্ছে ভাইয়াকে ছাড়া সে ১ সেকেন্ডও চলতে পারবে না। যারা খালামণি, দেখো আমাদের রাজদম্পতি আজ যেন মেঘের রাজ্যে ভাসছে। ৪ চিরস্থায়ী অঙ্গীকার। আমি আয়েশাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। ওর কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, তারা চিহ্ন আয়েশা, এই তরি যেখানেই যাক, আমাদের গন্তব্য তো একই। আমি কথা দিচ্ছি, জীবনের প্রতিটি মোড়ে আমার এই কাঁধ তোমার জন্যই খোলা থাকবে। আয়েশা লাজুক হেসে আমার বুকে নিজের মুখটা আরও একটু চেপে ধরল। ওর এই কাঁধে মাথা রাখার দৃশ্যটি সত্যিই যেন এক জীবন্ত কবিতার মতো হয়ে উঠল। উপসংহার, নৌবিহারের এই মায়াবী সন্ধ্যা কি কোনো নতুন সংকেত দিচ্ছে? তীরের কাছে পৌঁছানোর আগে কি কোনো রহস্যময় জাদুকরী বাঁশি আমাদের পথ আটকে দাঁড়াবে, নাকি যারা আমাদের জন্য আরও কোনো বড় চমক প্রস্তুত করে রেখেছে? ১৪১তম পর্বে আমাদের এই রঙিন স্বপ্নের নৌবিহারে হঠাৎ করেই নেমে এল এক রহস্যময় ছায়া। নদীর সেই শান্ত জলরাশি যেন মুহূর্তেই থমকে গেল, আর বাতাসের মিষ্টি ঘ্রাণ বদলে গেল এক শীতলতায়। ১৪১তম পর্ব কুয়াশার মায়া ও এক অজানা শত্রুর ছায়া। লেখক মোহাম্মদ ইমরান। আয়েশা তখনও আমার কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজেছিল, কিন্তু হঠাৎ করেই নৌকার গতি কমে গেল। যারা বিনা বাজানো থামিয়ে দিল, আর নুসরাত ভয়ার্থ চোখে নদীর সামনের দিকে তাকাল। ১ হঠাৎ আসা বাধা। নদীর মাঝখানে হঠাৎ করেই এক ঘন, কুচকুচে কালো কুয়াশা আমাদের ঘিরে ধরল। এই কুয়াশা স্বাভাবিক ছিল না, এতে ছিল এক ধরনের জাদুকরী অন্ধকার। নৌকাটি এক জায়গায় স্থির হয়ে গেল, যেন পানির নিচে কেউ এটাকে শক্ত করে ধরে রেখেছে। আয়েশা আমার কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। ওর চোখে এখন সেই মৌচাক হাসি নেই, বরং সেখানে ফুটে উঠেছে অসীম সাহস আর সতর্কতা। সে নিচু স্বরে বলল, ইমরান, কিছু একটা ভুল হচ্ছে। এই কুয়াশার ভেতর থেকে কার যেন নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। ২ রহস্যময় সেই ছায়া।
কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। সে পানির ওপর দাঁড়িয়েছিল, কিন্তু তার পা ডুবছিল না। তার পরনে ছিল ছাই রঙের এক আলখাল্লা। সে হাত তুলতেই আমাদের নৌকার চারপাশ দিয়ে পানির দেয়াল তৈরি হয়ে গেল। আমরা এক জাদুকরী খাঁচায় বন্দী হয়ে পড়লাম। যারা তার বিনা শক্ত করে ধরে বলল, ইমরান ভাইয়া সাবধান, এ তো ধূসর জাদুকর, যে কিনা 1000 বছর ধরে এই নদীর নিচে বন্দী ছিল। আজ মনে হচ্ছে সে আমাদের এই ভালোবাসার আলো দেখে জেগে উঠেছে। ৩ আয়েশার রণচণ্ডী রূপ। আয়েশা আমার সামনে এসে দাঁড়াল। ও ওর জাদুকরী পোশাক থেকে একটা উজ্জ্বল নীলাভ চাবুক বের করল। সে বীরদর্পে বলল, কার এত সাহস যে বাদশাহ ইমরান আর আমার এই সুন্দর মুহূর্তের মাঝে বাধা হয়ে দাঁড়ায়? জাদুকর, তুমি যদি এই নদী থেকে মুক্তি চাও তবে আমাদের পথ ছেড়ে দাও, নয়তো আজ তোমার এই ধূসর জাদুকে আমি ছাই করে দেব। ৪ যুদ্ধের প্রস্তুতি। আমি আয়েশার পাশে গিয়ে দাঁড়ালাম এবং ওর হাতটা শক্ত করে ধরলাম। আমি বললাম, আয়েশা, একা নয়, আমরা দুজন মিলে এই বাধা দূর করব। নুসরাত আর যারাও যুদ্ধের জন্য তৈরি হল। নদীর জল তখন উত্তাল হয়ে উঠছে। জাদুকরের অট্টহাসি পুরো নদী এলাকায় প্রতিধ্বনি হতে লাগল। সে বলল, তারা চিহ্ন, তোমাদের এই ভালোবাসা বড় বেশি উজ্জ্বল, যা আমার এই অন্ধকার জগতে অভিশাপের মতো লাগছে। আজ এই নদীই হবে তোমাদের প্রেমের সমাধি। উপসংহার: আয়েশা আর আমি কি পারব এই ধূসর জাদুকরের মায়া কাটিয়ে তীরে ফিরতে? যারার জাদুকরী বিনা কি পারবে এই ঘন অন্ধকার কুয়াশা ভেদ করতে? নাকি এই নতুন বাধা আমাদের চিরকালের মতো এই নদীর অতলতলে হারিয়ে দেবে? ১৪২তম পর্বে জাদুকরী লড়াইয়ের ময়দানে বাদশাহ ইমরানের অমোঘ আজ্ঞা আর সাহসিকতার এক অনন্য নজির সৃষ্টি হল। যখন ধূসর জাদুকর তার অন্ধকার মায়া দিয়ে আমাদের ঘিরে ধরেছিল, তখন আমার একটিমাত্র আদেশ পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ১৪২তম পর্ব বাদশাহ ইমরানের আজ্ঞা ও ধূসর জাদুকরের পতন। লেখক মোহাম্মদ ইমরান। ধূসর জাদুকর যখন অট্টহাসি দিয়ে আমাদের ওপর আক্রমণ করতে উদ্যত হল, তখন আমি বিন্দুমাত্র বিচলিত হলাম না। আয়েশা তার চাবুক হাতে লড়াইয়ের জন্য তৈরি থাকলেও আমি জানতাম এই শত্রুকে কিভাবে নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে হয়। ১ রাজ্যের অনুগত জিনদের আবাহন। আমি হাত তুলে আকাশে ইশারা করলাম এবং বজ্রকণ্ঠে চিৎকার করে বললাম, হে কোহকাফের বিশ্বস্ত জিন সৈন্যরা, আমি তোমাদের বাদশাহ ইমরান আদেশ দিচ্ছি, এই মুহূর্তেই এই ধূসর জাদুকরকে খতম করো। আমাদের প্রেমের পথে আসা এই কাঁটাকে চিরতরে সরিয়ে দাও। আমার আদেশ পাওয়া মাত্রই নদীর ওপরের আকাশ চিরে ১০-১২ জন বিশালদেহী জাদুকরী জিন সৈন্য উদয় হল। তাদের শরীর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। ২ নিমিষেই শেষ শত্রু। জিন সৈন্যরা সেকেন্ডের মধ্যে ধূসর জাদুকরকে ঘিরে ফেলল। জাদুকর তার জাদুর লাঠি তোলার সুযোগও পেল না। জিনদের প্রধান সেনাপতি তার বিশাল তলোয়ার দিয়ে এক কোপে জাদুকরের মায়াবী ঢাল ভেঙে দিল। তারপর সবাই মিলে একযোগে তাদের জাদুকরী শক্তি প্রয়োগ করতেই জাদুকর এক আর্তনাদ করে নিমিষেই ধোঁয়ায় পরিণত হয়ে গেল। নদীর সেই কালো কুয়াশা কেটে গিয়ে আবার রূপালী চাঁদের আলো ফুটে উঠল। ৩ আয়েশার বিস্ময় ও গর্ব। সবকিছু এত দ্রুত ঘটল যে আয়েশা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে তার চাবুকটা নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসল। সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ইমরান, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি এই রাজ্যের অধিপতি। আপনার এক কথাতেই এত বড় বিপদ শেষ হয়ে গেল। আপনি সত্যি আমার গর্ব। আমি আয়েশাকে বাহুবন্দী করে ওর কানে কানে বললাম, রানী পাশে থাকলে রাজার আদেশ তো জাদুর মতো কাজ করবেই। ৪ যারা ও নুসরাতের উল্লাস। নুসরাত লাফিয়ে উঠে বলল, সাবাস ইমরান ভাইয়া, তুমি তো ১ সেকেন্ডে সব ক্লিন করে দিলে। যারা খালামণি, দেখলে তো আমাদের বাদশা কত পাওয়ারফুল। যারা তার বিনায় এবার বিজয়ের সুর তুলল। সে মুচকি হেসে বলল, তারা চিহ্ন বাদশা ইমরান আর আয়েশার এই বন্ধন ভাঙার শক্তি কারও নেই। আজ নদী আবার শান্ত হল। উপসংহার: বিপদ কেটে গেছে, কিন্তু এই জয় আমাদের মনে নতুন সাহসের জন্ম দিল। নৌকাটি এবার ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগল। কিন্তু তীরের বালুচরে কি কেউ আমাদের জন্য অপেক্ষা করছে? যারা কি এবার আমাদের কোনো নতুন গন্তব্যের কথা বলবে? চলবে। ১৪৩তম পর্বে দেখুন বিজয়ের রাতে রাজকীয় ভোজ
ও আয়েশার বিশেষ উপহার। আপনার এই রাজকীয় আদেশের দৃশ্যটি একদম ফাটাফাটি হয়েছে বন্ধু। ১৪৩তম পর্বে বিজয়ের আনন্দ আর ভালোবাসার নতুন এক অধ্যায় শুরু হল। নদীর সেই আতঙ্ক কাটিয়ে আমরা যখন প্রাসাদের ঘাটে ভিড়লাম, তখন চারদিকে কেবল উৎসবের আমেজ। ১৪৩তম পর্ব, বিজয়ের আলিঙ্গন ও আয়েশার হৃদস্পন্দন। লেখক মোহাম্মদ ইমরান। নৌকা থেকে নামার সময় আয়েশা যেন একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ল। জিন সৈন্যদের সেই মুহূর্তের লড়াই আর আমার আদেশ, সব মিলিয়ে সে এখনও ঘোরের মধ্যে আছে। ১. বিজয়ের সেই প্রথম মুহূর্ত। তীরে পা রাখতেই আয়েশা আবার আমার হাতটা শক্ত করে ধরল। সে সবার সামনেই আমার খুব কাছে এসে দাঁড়াল। ওর চোখে তখন জল আর মুখে সেই ভুবন ভোলানো হাসি। সে বলল, ইমরান, আজ আপনি প্রমাণ করে দিলেন যে কেন আপনি এই কোহকাফের বাদশাহ। আমি তো ভয় পেয়েছিলাম জাদুকরের মায়ায় কি হয়, কিন্তু আপনার এক আদেশে সব অন্ধকার দূর হয়ে গেল। ২. আয়েশার সেই বিশেষ অনুভূতি। আমি আয়েশার হাত দুটো নিজের হাতে নিয়ে বললাম, তারা চিহ্ন আয়েশা, রাজত্ব বা শক্তি তো কেবল মাধ্যম। আসল শক্তি তো তুমি, কারণ তুমি আমার পাশে ছিলে বলেই আমি এত আত্মবিশ্বাসের সাথে আদেশ দিতে পেরেছি। আয়েশা লজ্জা পেয়ে আবার সেই আগের মতো আমার কাঁধে মাথা রাখল, তবে এবার যেন আরও নিবিড়ভাবে। সে ফিসফিস করে বলল, আপনার এই বাহুবন্ধনে থাকলে মনে হয় দুনিয়ার কোনো জাদুকরই আমাদের ক্ষতি করতে পারবে না। আমি আজ সারা রাত এই বিজয়ের উৎসব আপনার সাথে কাটাতে চাই। ৩. নুসরাত ও জারার পরিকল্পনা। নুসরাত হাসতে হাসতে সামনে এসে বলল, চলো চলো, আজ রাতে প্রাসাদে বিশাল ভোজের আয়োজন হবে। যারা খালামণি, তুমি তোমার বীণায় বিজয়ের সবচেয়ে সুন্দর সুরটা বাজাও। যারা মুচকি হেসে বলল, তারা চিহ্ন অবশ্যই। আজ রাতে চাঁদটা আরও বড় হয়ে উঠবে আমাদের রানীর হাসির ছটায়, আর বাদশাহ ইমরানের জন্য থাকবে বিশেষ জাদুকরী শরবত। ৪. রাতের আকাশের নিচে নতুন শপথ। আমরা যখন প্রাসাদের দিকে হাঁটছিলাম, আয়েশা বারবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। সেই হাসিতে কোনো ভয় নেই, আছে কেবল পরম তৃপ্তি। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম, মনে মনে শপথ করলাম, আমাদের এই ভালোবাসার পথে আসা প্রতিটি বাধা আমি এভাবেই গুঁড়িয়ে দেব। উপসংহার: বিজয়ের এই রাতটি কি কেবল খাওয়া দাওয়ার মধ্য দিয়েই কাটবে, নাকি আয়েশা আমাকে নির্জনে কোনো বিশেষ জাদুকরী উপহার দেবে, যারা কি তার জাদুর মাধ্যমে আমাদের এই রাতটাকে আরও বেশি মায়াবী করে তুলবে? চলবে। ১৪৪তম পর্বে দেখুন উৎসবের রাত ও আয়েশার গোপন উপহার। ১৪৪তম পর্বে বিজয়ের রাতের সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এল। প্রাসাদে তখন চারিদিকে প্রদীপ জ্বলছে, নুসরাত আর যারা ব্যস্ত উৎসবের তদারকিতে। কিন্তু আয়েশা আমাকে ইশারায় ডেকে নিয়ে গেল আমাদের সেই নিভৃত জাদুকরী বারান্দায়। ১৪৪তম পর্ব, আয়েশার জাদুকরী উপহার ও হৃদয়ের বন্ধন। লেখক মোহাম্মদ ইমরান। আকাশে তখন নীল চাঁদ উঠেছে। আয়েশা আমার সামনে দাঁড়িয়ে তার হাতের মুঠিটা শক্ত করে ধরে আছে। ওর চোখে মুখে এক ধরনের রহস্যময় আনন্দ। ১. সেই বিশেষ মুহূর্ত। আয়েশা আমার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, ইমরান, আজ আপনি আমাদের যেভাবে রক্ষা করেছেন, তার জন্য আমি আপনাকে ছোট একটা উপহার দিতে চাই। এটা কেবল একটা বস্তু নয়, এটা আমার হৃদয়ের একটা অংশ। আমি উৎসুক হয়ে তাকালাম। আয়েশা ধীরে ধীরে তার হাতের মুঠি খুলল। দেখলাম তার হাতের তালুতে জ্বলজ্বল করছে একটি রক্তবর্ণের জাদুকরী লকেট, যার মাঝখানে ছোট ছোট হরফে আমাদের দুজনের নাম খোদাই করা। ২. লকেটের শক্তি। আয়েশা লকেটটি আমার গলায় পরিয়ে দিতে দিতে বলল, তারা চিহ্ন, এই লকেটটি কোহকাফের প্রাচীন মায়া দিয়ে তৈরি। যখনই আপনি বিপদে পড়বেন বা আমি আপনার থেকে দূরে থাকব, এই লকেটটি জ্বলতে শুরু করবে। এটি আপনাকে সবসময় মনে করিয়ে দেবে যে আমি আপনার ছায়া হয়ে পাশে আছি। আমি লকেটটি স্পর্শ করলাম। এক অদ্ভুত উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ল। আমি আয়েশাকে টেনে কাছে নিয়ে এলাম। ও আমার বুকের ওপর হাত রেখে পরম শান্তিতে হাসল। ৩. জারা ও নুসরাতের প্রবেশ। ঠিক সেই সময় নুসরাত আর জারা দরজার আড়াল থেকে উঁকি দিল। নুসরাত হাতে একটা রূপালী থালা নিয়ে এল, যাতে জাদুকরী মিষ্টান্ন সাজানো। সে বলল, বড় আপু তো দামি গিফট দিয়ে দিল। এবার আমার তরফ থেকে মিষ্টি মুখ করুন বাদশা ভাইয়া। যারা মুচকি হেসে বলল, তারা চিহ্ন, উপহার তো কেবল শুরু।
আজ সারা রাত কোহকাফের আকাশে আমাদের এই আনন্দের আতশবাজি জ্বলবে। ৪ চিরন্তন প্রতিশ্রুতি। আমি আয়েশার কপালে একটি চুমু খেয়ে বললাম, তারা চিহ্ন আয়েশা, এই লকেট তো আমার গলার অলংকার, কিন্তু তুমি হলে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার এই ভালোবাসা আমি আজীবন আগলে রাখব। আয়েশা লজ্জা পেয়ে আবার সেই মৌচাক হাসিটা দিল এবং আমার বাহুবন্দী হয়ে চাঁদের আলোর দিকে তাকিয়ে রইল। উপসংহার: উপহারের এই রাতটি কি কেবল রোমান্টিকতায় কাটবে, নাকি এই জাদুকরী লকেটটি ভবিষ্যতে কোনো বড় রহস্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে? যারা কি উপহার হিসেবে তার কোনো জাদুকরী বীণা আমাদের দেবে? চলবে। ১৪৫তম পর্বে দেখুন উৎসবের আতশবাজি ও কোহকাফের নতুন দিগন্ত। ১৪৫তম পর্বে আপনাদের সম্পর্কে এক নতুন মাধুর্য যোগ হল। আয়েশার দেওয়া সেই জাদুকরী লকেটের উষ্ণতা আর আমাদের মধ্যকার আপনি থেকে তুমিতে উত্তরণ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল এক পরম প্রাপ্তির। ১৪৫তম পর্ব দূরত্ব ঘুচিয়ে হৃদয়ের কাছে ও আয়েশার প্রথম তুমি। লেখক মোহাম্মদ ইমরান। উৎসবের আলোয় ঝলমল করছে পুরো প্রাসাদ। আয়েশা যখন আমার গলার লকেটটি ঠিক করে দিচ্ছিল, তখন আমি ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে একটু গম্ভীর হওয়ার ভান করলাম। সেই কাঙ্ক্ষিত অনুরোধ। আমি আয়েশার চোখের দিকে তাকিয়ে খুব নরম সুরে বললাম, আয়েশা, আজ থেকে একটা ছোট নিয়ম বদলে ফেলা যাক। তুমি আমাকে আর আপনি বলে ডাকবে না। আমি চাই তুমি আমাকে তুমি বলে ডাকো। আমাদের মাঝে এই সামান্য দূরত্বের দেয়ালটাও আর থাকুক, আমি চাই না। আয়েশা আমার কথা শুনে মুহূর্তের জন্য থেমে গেল। ওর চোখের মণি দুটো যেন একটু কেঁপে উঠল। সে মাথা নিচু করে লাজুক স্বরে বলল, কিন্তু ইমরান, আমি যে জন্ম থেকেই বড়দের সম্মান দিয়ে কথা বলতে শিখেছি। আপনাকে হুট করে তুমি বলাটা কেমন যেন। ২ আয়েশার মিষ্টি সম্মতি। আমি ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলাম। বললাম, সম্মান তো হৃদয়ে থাকে আয়েশা, কিন্তু তুমি ডাকের মাঝে যে গভীর মমতা আর অধিকার আছে, আমি সেটাই তোমার মুখে শুনতে চাই। আয়েশা এবার আর অমত করল না। ওর সেই বিখ্যাত মৌচাক হাসিটা দিয়ে সে আমার চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তা হবে ইমরান। ৩ নুসরাতের দুষ্টুমি ও উৎসবের শুরু। ঠিক সেই মুহূর্তে নুসরাত করিডোর দিয়ে যাওয়ার সময় আমাদের কথাগুলো শুনে ফেলল। সে তালি দিয়ে বলে উঠল, ওরে বাবা, বড় আপু তো দেখছি একদম লাইনে চলে এসেছে। এখন থেকে তাহলে তুমি খেলা হবে। যারা খালামণি শোনো, আমাদের বাদশা আর রানীর মাঝখানের দেয়ালটা আজ ভেঙে গেল। যারা তার বিনা হাতে এগিয়ে এল। সে মুচকি হেসে বলল, তারা চিহ্ন, এটাই তো স্বাভাবিক। যখন ভালোবাসা পূর্ণতা পায়, তখন লৌকিকতাগুলো এভাবেই বিদায় নেয়। ৪ রঙিন আতশবাজির নিচে। আয়েশা আমার আরও কাছে সরে এল। সে এবার কোনো জড়তা ছাড়াই আমার হাতটা জড়িয়ে ধরে বলল, তুমি জানো ইমরান, তুমি বলে ডাকার পর মনে হচ্ছে আমি তোমাকে আরও বেশি আপন করে পেয়েছি। সেদিন রাতে কোহকাফের আকাশে হাজারো জাদুকরী আতশবাজি জ্বলে উঠল। আয়েশা আমার কাঁধে মাথা রেখে সেই আলোর খেলা দেখছিল, আর আমি মনে মনে ভাবছিলাম, আমাদের এই প্রেমের জয়যাত্রা এভাবেই চলুক। উপসংহার: আয়েশার মুখে তুমি ডাক শোনার পর আপনাদের দিনগুলো কি আরও বেশি রোম্যান্টিক হয়ে উঠবে? যারা কি আমাদের জন্য কোনো নতুন ভ্রমণের পরিকল্পনা করেছে? আর নুসরাত কি এই নতুন সম্বোধন নিয়ে আরও কোনো মজার কাণ্ড ঘটাবে? চলবে। ১৪৬তম পর্বে দেখুন নতুন সম্বোধন ও কোহকাফের এক জাদুকরী বনভোজন। ১৪৬তম পর্বে তোমাদের সম্পর্কের এই নতুন রসায়ন, অর্থাৎ তুমি করে সম্বোধন, পুরো প্রাসাদে যেন এক বসন্তের হাওয়া বইয়ে দিল। আয়েশা এখন আর আগের মতো আড়ষ্ট নয়, বরং আরও বেশি চঞ্চল আর আদুরে হয়ে উঠেছে। ১৪৬তম পর্ব তুমিময় কোহকাফ ও এক মায়াবী বনভোজন। লেখক মোহাম্মদ ইমরান। পরের দিন সকালে কোহকাফের রূপালী পাহাড়ের পাদদেশে এক জাদুকরী বনভোজনের আয়োজন করা হল। যারা তার জাদুকরী মন্ত্র দিয়ে একটা বিশাল স্ফটিকের টেবিল সাজিয়ে ফেলেছে, যেখানে সব অদ্ভুত স্বাদের জাদুকরী ফল আর পানীয় সাজানো। ১ আয়েশার সেই নতুন সম্বোধন। আমি যখন পাহাড়ের ঝর্ণার ধারে একা দাঁড়িয়েছিলাম, আয়েশা পেছন থেকে চুপি চুপি এসে আমার চোখ টিপে ধরল।
আমি হাসতে হাসতে বললাম, তারা চিহ্ন কে? নুসরাত নাকি? আয়েশা আমার হাত সরিয়ে দিয়ে সামনে এল। ওর চোখে তখন দুষ্টুমি মাখা সেই মৌচাক হাসি। সে বলল, একদম ভুল। নুসরাত হবে কেন? তুমি কি এখন নুসরাতের চোখ ধরা আর আমার চোখ ধরার পার্থক্যটাও বুঝছ না? সে যখন প্রথমবার আমাকে এভাবে প্রকাশ্যে তুমি বলে ডাকল, ঝর্নার পানির শব্দটাও যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি ওর হাত ধরে বললাম, আরেকবার বলো তো কি বললে? আয়েশা লজ্জা পেয়ে আমার বুকে একটা হালকা কিল দিয়ে বলল, তুমি 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 এখন খুশি? যাও, তোমার সাথে আর কথা নেই। ২ যারা ও নুসরাতের ভোজ। নুসরাত এক থালা জাদুকরি কেক নিয়ে আমাদের দিকে এগিয়ে এল। সে খিলখিল করে হেসে বলল, তারা চিহ্ন ভাইয়া শুনলে তো? বড় আপু তো এখন তোমাকে তুমি বলতে বলতে মুখে খই ফুটাচ্ছে। যারা খালামণি, দেখো আমাদের রাজকীয় কাপল আজ কেমন রং মিলিয়ে পোশাক পরেছে। যারা তার বিনায় একটা চঞ্চল সুর তুলল। সে হাসিমুখে বলল, তারা চিহ্ন, ভালোবাসায় যখন আপনি থেকে তুমি আসা হয় তখন মনে হয় যেন হৃদয়ের সব দরজা খুলে গেছে। আজ এই পাহাড়ের প্রতিটি পাথরও যেন তোমাদের এই সুখের সাক্ষী হতে চায়। ৩ সেই রোমান্টিক খাবারের দৃশ্য। খাবার টেবিলে বসার পর আয়েশা নিজ হাতে একটা লাল টকটকে জাদুকরি ফল ছাড়িয়ে আমার মুখের সামনে ধরল। সে নরম সুরে বলল, নাও, এটা খাও। এটা খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে। তখন হয়তো তুমি আর আমাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলবে না। আমি ওর হাত থেকেই ফলটা মুখে নিলাম এবং ওর আঙুলে আলতো করে একটা কামড় দেওয়ার ভান করলাম। আয়েশা উঁ করে শব্দ করে হাত সরিয়ে নিল এবং আবার সেই মায়াবী লজ্জায় লাল হয়ে গেল। ৪ পাহাড়ের চূড়ায় এক গোপন কথা। বিকেলের দিকে আমরা যখন পাহাড়ের একটু উঁচুতে উঠলাম, আয়েশা আমার বাহু জড়িয়ে ধরে দিগন্তের দিকে তাকাল। সে বলল, জানো ইমরান, তুমি যখন আমাকে তুমি বলতে বললে তখন আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক আদিম বন্দিদশা থেকে মুক্তি পেলাম। এখন মনে হয় আমরা সত্যিই একে অপরের পরিপূরক। উপসংহার, বনভোজনের এই আনন্দ কি নিরবচ্ছিন্ন থাকবে? নাকি পাহাড়ের ওই গুহার ভেতর থেকে কোনো নতুন জাদুকরী সংকেত আমাদের ডাকছে? যারা কি তার বীণা দিয়ে পাহাড়ের কোনো গোপন রহস্য উন্মোচন করবে? আর আয়েশা কি তার এই নতুন তুমি সম্বোধন দিয়ে আমাকে আরও বড় কোনো আবদার করবে? চলবে। ১৪৭তম পর্বে দেখুন পাহাড়ের গোপন গুহা ও আয়েশার অসীম কৌতূহল। আয়েশার এই তুমি বলে খুনসুটি করাটা কেমন লাগলো বন্ধু? পরবর্তী পর্বে কি কোনো ছোটখাটো অ্যাডভেঞ্চার বা রহস্যের খোঁজ দেব? তোমার আদেশের অপেক্ষায়। ১৪৭তম পর্বে আমাদের এই পাহাড়ের বনভোজন এক রোমাঞ্চকর মোড় নিল। আয়েশার কৌতূহল আর পাহাড়ের গোপন রহস্য মিলেমিশে তৈরি হল এক নতুন শিহরণ। ১৪৭তম পর্ব, পাহাড়ের রহস্য ও আয়েশার লুকানো ভয়। লেখক মোহাম্মদ ইমরান। পাহাড়ের চূড়ায় আমরা যখন নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম দূরে একটা ঝোপঝাড়ের আড়ালে পাথরের গায়ে একটা কারুকাজ করা দরজা। নুসরাত আর যারা ততক্ষণে টেবিল পরিষ্কার করে আমাদের কাছে চলে এসেছে। ১ গুহার সন্ধান ও আয়েশার জেদ। আয়েশা আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেই দরজার কাছে। সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, ইমরান, দেখেছ এটা? এখানে আগে কখনো আসিনি আমরা। তুমি কি একবার ভেতরে গিয়ে দেখবে এখানে কি আছে? আমি কিছুটা চিন্তিত হয়ে বললাম, তারা চিহ্ন, আয়েশা, হুট করে অজানা কোনো জায়গায় যাওয়া কি ঠিক হবে? তুমি তো জানো কোহকাফের পাহাড়ের আনাচে কানাচে অনেক পুরনো জাদু লুকিয়ে থাকে। আয়েশা তখন তার সেই বিখ্যাত মিষ্টি অভিমানী মুখ করে বলল, তুমি থাকতে আমার আবার ভয় কিসের? আমি জানি তুমি আমায় সব বিপদ থেকে রক্ষা করবে। চলো না একবার। ২ যারা ও নুসরাতের সতর্কতা। যারা তার বীণাটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর স্বরে বলল, তারা চিহ্ন বাদশাহ ইমরান, আয়েশা ঠিকই বলেছে। এই দরজার ওপর যে চিহ্নটা দেখছি সেটা কোহকাফের প্রাচীন কোনো রাজবংশের। ভেতরে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আমি আমার জাদুর সুর দিয়ে তোমাদের সুরক্ষা দেব, তোমরা ভেতরে যেতে পারো। নুসরাত এক লাফে আমাদের আগে গিয়ে বলল, তারা চিহ্ন, আমিও যাব। বড় আপু ভয় পেলে আমি তো অন্তত তাকে জড়িয়ে ধরতে পারব। আয়েশা নুসরাতকে একটা ভেঙচি কেটে আমার হাত আরও শক্ত করে ধরল। ৩ গুহার ভেতর প্রথম পা। আমরা যখন ভারী পাথরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম তখন চারপাশটা নীলাভ এক আলোয় ভরে গেল।
গুহার দেয়ালগুলো সাধারণ পাথর নয়, বরং দামি হিরে আর মণি দিয়ে তৈরি। আয়েশা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ওরে বাবা! ইমরান, দেখো, এগুলো কি সব সত্যি হিরে? আমি হাসতে হাসতে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তোমার চোখের চেয়ে দামি হিরে এখানে আর একটাও নেই। আয়েশা অন্ধকারেও লজ্জায় লাল হয়ে গেল এবং আমার বাহুতে মুখ লুকাল। ৪ এক রহস্যময় কণ্ঠস্বর। হঠাৎ গুহার গভীর থেকে একটা গম্ভীর আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, কে তোমরা? ১০০০ বছর পর কার সাহসে আজ এই গোপন প্রাসাদের দরজা খুলেছে? বাদশাহ ইমরান, তুমি কি তোমার রানীর সুরক্ষার গ্যারান্টি দিতে পারবে? আয়েশা ভয়ে আঁতকে উঠে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বললাম, ভয় পেও না আয়েশা, আমি তো আছি। উপসংহার: গুহার এই কণ্ঠস্বরটি কার? এটি কি কোনো জাদুকরী পরীক্ষা, নাকি নতুন কোনো শক্তির আবির্ভাব? আয়েশা কি তার সাহস ধরে রাখতে পারবে, নাকি সে আমার কাছে আরও বেশি আশ্রয় খুঁজবে? আর যারা কি তার বিনা দিয়ে এই অদৃশ্য কণ্ঠস্বরের মোকাবিলা করতে পারবে? চলবে ১৪৮তম পর্বে দেখুন ১০০০ বছরের পুরনো অভিভাবক ও আয়েশার জাদুকরী পরীক্ষা। এরপর কি হবে বন্ধু? গুহার ভেতরে কোনো লড়াই হবে, নাকি আয়েশার সাথে আরও কিছু মিষ্টি মুহূর্ত কাটবে? তোমার আদেশের অপেক্ষায়।
147তম পর্বে পাহাড়ের বনভোজন এক রোমাঞ্চকর মোড় নিল। আয়েশার কৌতূহল আর পাহাড়ের গোপন রহস্য মিলেমিশে তৈরি হল এক নতুন শিহরণ। 147তম পর্ব পাহাড়ের রহস্য ও আয়েশার লুকানো ভয়। লেখক মোহাম্মদ ইমরান। পাহাড়ের চূড়ায় আমরা যখন নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করলাম দূরে একটা ঝোপঝাড়ের আড়ালে পাথরের গায়ে একটা কারুকাজ করা দরজা। নুসরাত আর যারা ততক্ষণে টেবিল পরিষ্কার করে আমাদের কাছে চলে এসেছে। 1. গুহার সন্ধান ও আয়েশার জেদ। আয়েশা আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেই দরজার কাছে। সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, ইমরান, দেখেছ এটা? এখানে আগে কখনো আসিনি আমরা। তুমি কি একবার ভেতরে গিয়ে দেখবে এখানে কি আছে? আমি কিছুটা চিন্তিত হয়ে বললাম, তারা চিহ্ন। আয়েশা, হুট করে অজানা কোনো জায়গায় যাওয়া কি ঠিক হবে? তুমি তো জানো কোহকাফের পাহাড়ের আনাচে কানাচে অনেক পুরনো জাদু লুকিয়ে থাকে। আয়েশা তখন তার সেই বিখ্যাত মিষ্টি অভিমানী মুখ করে বলল, তুমি থাকতে আমার আবার ভয় কিসের? আমি জানি তুমি আমায় সব বিপদ থেকে রক্ষা করবে। চলো না একবার। 2. যারা ও নুসরাতের সতর্কতা। যারা তার বিনাটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর স্বরে বলল, তারা চিহ্ন বাদশাহ ইমরান। আয়েশা ঠিকই বলেছে। এই দরজার ওপর যে চিহ্নটা দেখছি, সেটা কোহকাফের প্রাচীন কোনো রাজবংশের। ভেতরে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আমি আমার জাদুর সুর দিয়ে তোমাদের সুরক্ষা দেব, তোমরা ভেতরে যেতে পারো। নুসরাত এক লাফে আমাদের আগে গিয়ে বলল, তারা চিহ্ন, আমিও যাব। বড় আপু ভয় পেলে আমি তো অন্তত তাকে জড়িয়ে ধরতে পারব। আয়েশা নুসরাতকে একটা ভেঙচি কেটে আমার হাত আরও শক্ত করে ধরল। 3. গুহার ভেতর প্রথম পা। আমরা যখন ভারী পাথরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম, তখন চারপাশটা নীলাভ এক আলোয় ভরে গেল। গুহার দেয়ালগুলো সাধারণ পাথর নয়, বরং দামি হিরে আর মণি দিয়ে তৈরি। আয়েশা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ওরে বাবা! ইমরান, দেখো, এগুলো কি সব সত্যি হিরে? আমি হাসতে হাসতে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তোমার চোখের চেয়ে দামি হিরে এখানে আর একটাও নেই। আয়েশা অন্ধকারেও লজ্জায় লাল হয়ে গেল এবং আমার বাহুতে মুখ লুকাল। 4. এক রহস্যময় কণ্ঠস্বর। হঠাৎ গুহার গভীর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, কে তোমরা? 1000 বছর পর কার সাহসে আজ এই গোপন প্রাসাদের দরজা খুলেছে? বাদশাহ ইমরান, তুমি কি তোমার রানীর সুরক্ষার গ্যারান্টি দিতে পারবে? আয়েশা ভয়ে আঁতকে উঠে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বললাম, ভয় পেও না আয়েশা, আমি তো আছি। উপসংহার: গুহার এই কণ্ঠস্বরটি কার? এটি কি কোনো জাদুকরী পরীক্ষা, নাকি নতুন কোনো শক্তির আবির্ভাব? আয়েশা কি তার সাহস ধরে রাখতে পারবে, নাকি সে আমার কাছে আরও বেশি আশ্রয় খুঁজবে? আর যারা কি তার বীণা দিয়ে এই অদৃশ্য কণ্ঠস্বরের মোকাবিলা করতে পারবে? চলবে। 148তম পর্বে দেখুন 1000 বছরের পুরনো অভিভাবক ও আয়েশার জাদুকরী পরীক্ষা। এরপর কি হবে বন্ধু? গুহার ভেতরে কোনো লড়াই হবে, নাকি আয়েশার সাথে আরও কিছু মিষ্টি মুহূর্ত কাটবে? তোমার আদেশের অপেক্ষায়।
148তম পর্বে গুহার সেই রহস্যময় কণ্ঠস্বরের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের প্রেম আর সাহসের এক কঠিন পরীক্ষা শুরু হল। আয়েশা আমার হাত ধরে থাকলেও ওর চোখে মুখে এখন আর ভয় নেই, বরং সেখানে এক অদ্ভুত জেদ কাজ করছে। 148তম পর্ব, প্রাচীন অভিভাবক ও আয়েশার মায়াবী উত্তর। লেখক মোহাম্মদ ইমরান। গুহার সেই গম্ভীর কণ্ঠস্বর যখন প্রতিধ্বনিত হচ্ছিল, তখন যারা তার বীণাটা উঁচিয়ে ধরল। দেয়ালের হিরেগুলো থেকে উজ্জ্বল আলো ঠিকরে বের হয়ে গুহার মাঝখানে এক বৃদ্ধ জাদুকরের অবয়ব তৈরি করল। তার দীর্ঘ সাদা দাড়ি আর হাতে এক জ্বলন্ত লাঠি। জাদুকরের সেই কঠিন প্রশ্ন। বৃদ্ধ জাদুকর আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাদশাহ ইমরান, এই গোপন প্রাসাদে প্রবেশের অধিকার কেবল তারই আছে, যার ভালোবাসা স্বার্থহীন। তুমি কি এই কন্যাকে সত্যিই নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, নাকি এটি কেবল রাজকীয় বিলাসিতা? আমি কিছু বলার আগেই আয়েশা এক পা এগিয়ে গেল। সে আমার হাতটা আরও শক্ত করে ধরে নির্ভীকভাবে বলল, আপনি বাদশাহ ইমরানকে পরীক্ষা করার আগে আমাকে দেখুন। উনার ভালোবাসাই আমাকে এই অন্ধকার গুহায় আসার সাহস দিয়েছে। উনি আমার রাজা হওয়ার আগে আমার হৃদয়ের স্পন্দন। আপনার কোনো জাদুই আমাদের আলাদা করতে পারবে না। 2 সেই জাদুকরী পরীক্ষা। বৃদ্ধ জাদুকর মুচকি হাসলেন। তিনি তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই গুহার মেঝে কাঁপতে শুরু করল। হঠাৎ আমাদের চারপাশে আগুনের এক বৃত্ত তৈরি হল। জাদুকর বললেন, যদি তোমাদের ভালোবাসা সত্য হয়, তবে এই আগুন তোমাদের স্পর্শ করবে না। আয়েশা এক মুহূর্ত দ্বিধা না করে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি ওকে জাপটে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিলাম। আয়েশা ফিসফিস করে বলল, ইমরান, যদি পুড়তে হয় তবে দুজনে একসাথেই পুড়ব, তাও তোমাকে ছাড়ব না। 3 অলৌকিক বিজয় ও উপহার। কিন্তু অবাক করা বিষয় হল, সেই আগুনের শিখা আমাদের কাছে আসতেই তা সুগন্ধি ফুলের পাপড়িতে পরিণত হল। পুরো গুহা তখন এক জান্নাতি ঘ্রাণে ভরে উঠল। বৃদ্ধ জাদুকর অদৃশ্য হয়ে যাওয়ার আগে বলে গেলেন, তারা চিহ্ন, তোমাদের এই বন্ধন অটুট থাকুক। এই গুহার যাবতীয় সম্পদ আজ থেকে তোমাদের। নুসরাত আর যারা হাততালি দিয়ে উঠল। নুসরাত বলল, বড় আপু, তুমি তো আজ একদম হিরোইন হয়ে গিয়েছিলে। ভাইয়াকে যেভাবে আগলে ধরলে, আমি তো থো হয়ে গিয়েছিলাম। 4 হৃদয়ের গভীরে নতুন তৃপ্তি। সব শান্ত হওয়ার পর আয়েশা আমার চোখের উপসংহার। গুহার এই জাদুকরী পরীক্ষা তো পার হলাম, কিন্তু সেখানে পাওয়া মণিমুক্ত কি আমাদের জীবনে নতুন কোনো বাঁক নিয়ে আসবে? যারা কি সেই হিরেগুলো দিয়ে কোনো নতুন জাদুকরী গয়না তৈরি করবে? আর নুসরাত কি আবার কোনো দুষ্টুমি করে আমাদের এই রোম্যান্টিক পরিবেশে হানা দেবে? চলবে। 149তম পর্বে দেখুন হীরার গয়না ও আয়েশার রাজকীয় সাজ। 149তম পর্বে সেই গোপন গুহা থেকে পাওয়া অমূল্য রত্নরাজি দিয়ে আয়েশাকে সাজানোর এক রাজকীয় এবং মায়াবী দৃশ্য রচিত হল। আজকের রাতটি যেন কোহকাফের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল রাত। 149তম পর্ব, হীরের দ্যুতি ও আয়েশার অপার্থিব রূপ। লেখক মোহাম্মদ ইমরান। গুহা থেকে ফেরার পর যারা তার জাদুকরী স্পর্শে সেই হিরেগুলোকে নিমিষেই চমৎকার সব গয়নায় রূপান্তর করল। প্রাসাদের শয়নকক্ষে আয়নার সামনে আয়েশা বসে আছে, আর আমি তাকে সাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। 1 রাজকীয় সাজের শুরু। আয়েশা আজ রক্তলাল রঙের একটি মখমলের গাউন পরেছে। আমি আলতো করে ওর গলার কাছে গিয়ে দাঁড়ালাম। যারা যে হীরের নেকলেসটি তৈরি করেছে, সেটি হাতে নিয়ে আমি ওর গলায় পরিয়ে দিলাম। হীরের ছটায় আয়েশার গায়ের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আয়েশা আয়নায় নিজের প্রতিফলন দেখে ফিসফিস করে বলল, তুমি কেন আমাকে এত সাজাচ্ছ ইমরান? আমি তো তোমার সাধারণ আয়েশা হয়েই থাকতে চাই। আমি ওর কানে কানে বললাম, তুমি আমার সাধারণ আয়েশা হতে পারো, কিন্তু আমার হৃদয়ের কাছে তুমিই জগতের শ্রেষ্ঠ মহারানী। 2 সেই মায়াবী স্পর্শ। আমি ধীরে ধীরে ওর চুলে হীরের ছোট ছোট ফুল বসিয়ে দিলাম। আয়েশা আমার হাতের স্পর্শে বারবার শিহরিত হচ্ছিল। আমি যখন ওর কানে হীরের দুল পরিয়ে দিচ্ছিলাম, ও আমার চোখের দিকে তাকিয়ে সেই মৌচাক হাসিটা দিল। আয়েশা হঠাৎ আমার হাত ধরে ফেলল। ও বলল, এত সাজালে তো আমি নিজেকেই চিনতে পারব না। তুমি কি এই হীরের জৌলুসে আমাকে হারিয়ে ফেলবে না তো? আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বললাম,
হিরে তো পাথরের টুকরো মাত্র আয়েশা, আসল জৌলুস তো তোমার ওই চোখে। ৩ জারা ও নুসরাতের প্রবেশ। এমন সময় নুসরাত দরজার ওপাশ থেকে উঁকি দিয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, যারা খালামণি, দেখে যাও, বড় আপুকে তো এখন একদম স্বর্গের অপ্সরা লাগছে। ভাইয়া, তুমি তো দেখি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে গেছ। যারা ভেতরে এসে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে বলল, তারা চিহ্ন এই হিরেগুলো 1000 বছর ধরে এই দিনের জন্যই অপেক্ষা করছিল। আয়েশার অঙ্গে উঠে এরা আজ ধন্য হল। ৪ আয়নার সামনে প্রেম। সবাই চলে যাওয়ার পর আয়েশা উঠে দাঁড়াল। সে তার 2 হাত আমার কাঁধে রেখে বলল, তুমি আমাকে অনেক সুন্দর করে সাজিয়েছ ইমরান। এখন এই সাজের ঋণ আমি কিভাবে শোধ করব? আমি ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। আয়েশা আমার বুকের মাঝে মুখ লুকিয়ে শান্ত হয়ে রইল। বাইরের আকাশে তখন চাঁদের আলো আর আয়েশার হীরের দুটি মিলে একাকার হয়ে গেছে। উপসংহার, এই রাজকীয় সাজ আর ভালোবাসার রাত কি এভাবেই শান্তিতে কাটবে? নাকি এই হীরের গয়নাগুলোর মাঝে কোনো প্রাচীন জাদুর রহস্য লুকিয়ে আছে যা কেবল রাতে জেগে ওঠে? নুসরাত কি নতুন কোনো উৎসবের ঘোষণা নিয়ে আসবে? চলবে ১৫০তম পর্বে দেখুন হাজার রজনীর উৎসব ও আয়েশার জাদুকরী নাচ।